আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের ফুল এসইও কোর্সের ১৫ নম্বর ক্লাস এবং আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ক্লাসে আমরা শিখব অন পেজ এসইও ফ্যাক্টরস কি এবং আপনার যে র‍্যাংকিংটা করবেন আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের যে পেজটাকে, সেই র‍্যাংকিং এর ক্ষেত্রে অন পেজ এসইও যে ফ্যাক্টরগুলো আছে, সেই ফ্যাক্টরগুলো কিভাবে প্রভাবিত করতে পারে। অর্থাৎ আপনি আপনার র‍্যাংকিংটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারেন অন পেজ এসইও এই ফ্যাক্টরগুলোকে খুব সুন্দরভাবে আপনার কনটেন্টে ইমপ্লিমেন্ট করে। অর্থাৎ অন পেজ এসইও যে ফ্যাক্টরগুলো আছে এটার বেস্ট প্র্যাকটিসটা আমরা আজকে শিখব। তো অন পেজ এসইও মানে আমরা বুঝেছি যে অন পেজ এসইও হলো যে আপনার ওয়েবসাইটের যে পেজটা থাকবে এই পুরো পেজের উপর আপনার ফুল কন্ট্রোল থাকবে। দ্যাট মিন্স আপনি আপনার ওয়েবসাইটের যে পেজটা আপনি এসইও করবেন, ওই পেজটার যেসব এলিমেন্টসগুলো আছে, সেই এলিমেন্টসগুলোকে আপনি নিজের মতন করে কন্ট্রোল করে, নিজের মতন করে সুন্দরভাবে আপনার যা বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। অর্থাৎ যে পেজটার উপর আপনার 100% কন্ট্রোল থাকবে। কারণ আপনার নিজের জিনিস, আপনার নিজের জিনিসের উপর আপনার 100% কন্ট্রোল থাকবে এটাই স্বাভাবিক। যেমন ধরেন যে এই ওয়েবসাইটটায় যদি আমি যাই, এই ওয়েবসাইটটা কিন্তু আমার ওয়েবসাইট না। এই ওয়েবসাইটটা হচ্ছে সার্চ ইঞ্জিন ল্যান্ডের। সো এই ওয়েবসাইটের এই যে আমি চাইলেই কিন্তু এই ওয়েবসাইটের এই কনটেন্টটা কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। আমি ওয়েবসাইটের এই হেডিংটা চাইলেই চেঞ্জ করতে পারবো না। আমি ওয়েবসাইটের এটা চাইলেই চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না? বিকজ আই হ্যাভ নো কন্ট্রোল ইন দিস ওয়েবসাইট। ওকে? আমার এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কোনো কন্ট্রোল নেই বা ব্যাকএন্ডে কোনো কন্ট্রোল নেই, অ্যাক্সেস নেই। দ্যাটস ওয়াই আমি চাইলে এই ওয়েবসাইটের ইনফরমেশন চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমি যদি আমার ওয়েবসাইটে যাই, অর্থাৎ আমি আমার যে ওয়েবসাইটগুলো আছে, আমার যে এজেন্সির ওয়েবসাইটটা আছে, আমি যদি সেইখানে যাই, যেমন ধরেন scaleseo.com। তো আমি যদি আমার ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমার এজেন্সি ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটার পুরো কন্ট্রোলের উপর পুরো যে কন্টেন্ট আছে কন্টেন্টের উপর আমার কন্ট্রোল আছে, 100% কন্ট্রোল আছে এবং আমি চাইলেই কি করতে পারবো, এই ওয়েবসাইটের এই হেডিংটা চেঞ্জ করতে পারবো, এই কন্টেন্টটা চেঞ্জ করতে পারবো, পিকটা চেঞ্জ করতে পারবো, লেআউটটা চেঞ্জ করতে পারবো। অর্থাৎ এই পুরো ওয়েবসাইটের উপর আমার কন্ট্রোল আছে বিকজ আমার এই ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডের অ্যাক্সেস আছে। সরি, এখনো কাশ থামে নাই, ঠান্ডা এখনো আর কি কমে নেই। সো এটাই হচ্ছে আমার অন পেজ এসইও আর অফ পেজ এসইও দুটার মধ্যে পার্থক্য, যে অফ পেজ এসইও যেটার উপর আমার কোনো কন্ট্রোল নাই, অন পেজ এসইও যেটার উপর আমার কন্ট্রোল আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা চলুন দেখে নিই যে কি ফ্যাক্টর আছে যেটার বেস্ট প্র্যাকটিস আপনি করার পর আপনার ওয়েবসাইটটা র‍্যাংক করার সবথেকে বেশি কি সুযোগ থাকবে। তার আগে একটু বলে নিই যে অন পেজ এসইও আগে কি হইতো, আগে হচ্ছে জাস্ট কিওয়ার্ড স্টাফিং কইরা, জাস্ট কিওয়ার্ডকে ম্যানিপুলেট কইরা গুগলে র‍্যাংক করে ফেলা যেত। বাট এখন কিন্তু আর কিওয়ার্ডের উপর বেসিস করে, কিওয়ার্ডের উপর শুধুমাত্র কিওয়ার্ডের উপর বেস করে আপনি র‍্যাংক করাইতে কোনো পেজ পারবেন না। আপনাকে যদি কোনো পেজ র‍্যাংক করাইতে হয়, আপনাকে অনেকগুলো ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে। যেমন আপনার পেজটার অর্থাৎ যে কিওয়ার্ডটা আপনি চুজ করবেন, যে কিওয়ার্ডটা নিয়ে আপনি র‍্যাংক করতে চাবেন, ওই কিওয়ার্ডটার সার্চ ইনটেন্ট কি, অর্থাৎ ওই কিওয়ার্ডটা আপনার ইউজার কেন চুজ করতেছে এবং ওই কিওয়ার্ডটা গুগলে টাইপ করার পিছনে তার কি ইনটেন্ট, সে কি ইনফরমেশন খুঁজতেছে, সে কি কোনো ইনফরমেশন খুঁজতেছে, সে কি কোনো কিছু পারচেস করতে চাচ্ছে, সে কি কোনো কিছু ভিতরে কম্প্যারিজন করতে চাচ্ছে, এই বিষয়টাকে আপনাকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে এবং এই ফাইন্ড আউট করার পরে হচ্ছে কি করতে হবে, আপনার এই কন্টেন্টটা লিখতে হবে। আপনি যদি এটা না বুঝতে পারেন যে আপনার ইউজার
কি কোনো একটা ইনফরমেশন চাচ্ছে, সে কি কোনো প্রবলেম সলভ করতে চাচ্ছে, নাকি সে কোনো কিছু ভিতর কম্পেয়ার করতে চাচ্ছে, সে দুইটা প্রোডাক্টের ভিতর কম্পেয়ার করতে চাচ্ছে, নাকি সে কোনো কিছু পারচেস করতে চাচ্ছে। অর্থাৎ আপনি যদি এই ইন্টেন্টটাকে খুব সুন্দরভাবে বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনার র্যাঙ্ক করা কঠিন হয়ে যাবে। অ্যান্ড একটা কুইক টিপ দিয়ে দিই, যেটা হচ্ছে যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার এই কিওয়ার্ডটার ইন্টেন্টটা কি। অর্থাৎ এই কিওয়ার্ডটা লিখে গুগলে যদি আপনার ইউজার সার্চ করে, তাহলে গুগল আপনার ইউজারকে কোন টাইপের কন্টেন্ট দেখাবে, অ্যান্ড ইটস প্রিটি সিম্পল টু চেক ইট, যে আপনি কিভাবে দেখবেন। যেমন ধরেন যে আমি যদি গুগলে লিখে সার্চ করে হোয়াট ইজ এসইও, ওকে, সো আমি যখন গুগলে লিখে সার্চ করবো হোয়াট ইজ এসইও, তখন গুগল আমাকে কি করতেছে, গুগল আমাকে এই রেজাল্টগুলো শো করতেছে। দেখেন গুগল আমাকে 3 4 5 রকমের রেজাল্ট শো করতেছে। ফর একদম ফার্স্টে কি করতেছে, গুগল এআই ওভারভিউ, এটা খুবই রিসেন্ট গুগলের আপডেট, এবং এই আপডেটটা গুগল স্টে করতে পারে, যেহেতু চ্যাট জিপিটি গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে এবং চ্যাট জিপিটির মার্কেট শেয়ারও ইনক্রিজ করতেছে। চ্যাট জিপিটি অলরেডি সার্চ জিপিটি লঞ্চ করে দিয়েছে। দ্যাটস ওয়াই গুগল কি করতেছে, গুগল একটু তাদের যে সার্চ রেজাল্টটা আছে সেটাকে একটু এআই ওরিয়েন্টেড করে ফেলার চেষ্টা করতেছে। সো এই এআই ওভারভিউ নিয়েও কিন্তু আপনাদের কি করতে হবে, কাজ করতে হবে। এবং আমি যেটা অলরেডি বলে ফেলছি যে এসইও ইজ নো মোর অনলি কিওয়ার্ড স্টাফিং। শুধুমাত্র কিওয়ার্ড স্টাফ করে আপনি আর র্যাঙ্ক করতে পারবেন না, শুধুমাত্র ব্যাকলিঙ্ক করে আপনি র্যাঙ্ক করতে পারবেন না, শুধুমাত্র সোলোলি রিলাই অন এলিমেন্টস ইউ ক্যান নট র্যাঙ্ক। আপনাকে যদি র্যাঙ্ক করতে হয়, আপনাকে অবশ্যই হলিস্টিক অ্যাপ্রোচে যাইতে হবে, এবং আপনাকে এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং খুব সুন্দরভাবে ফাইন্ড আউট করতে হবে, রিসার্চ করতে হবে, অপটিমাইজ করতে হবে ফর বোথ ইউজার্স অ্যান্ড সার্চ ইঞ্জিনস। Only then you can rank. Otherwise, forget about rank. আপনি সারা জীবন যদি অপটিমাইজ করে যান, কিওয়ার্ড স্টাফ করে যান, নাথিং উইল ওয়ার্ক। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো চলুন, আমি কি করছি, আমি গুগলে লিখে সার্চ করছি হোয়াট ইজ এসইও। সো আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ইউজারকে গুগল কোন রেজাল্ট শো করবে ওই পার্টিকুলার কোয়েরিটার জন্য। সো when you submit your keywords into the Google search bar, what is SEO, গুগল আপনাকে এটা শো করবে। এই যে দেখেন গুগল আমাকে 10টা রেজাল্ট শো করছে, এবং গুগল কিন্তু এখনো পুরোপুরি, এই যে যখন আপনি এই সার্চটা দেখবেন তখন কিন্তু গুগল আপনাকে 3 থেকে 4 5টা রেজাল্ট শো করছে। দেখেন আপনাকে সবার ফার্স্টে শো করছে একটা ব্লগ পোস্ট সার্চ ইঞ্জিন ল্যান্ডের। এখানে ইউ ভিজিট অফেন, এটা দেখে কোনো কিছু মানে ওয়ারি হওয়ার কোনো কারণ নেই, বিকজ আমি আপনাদেরকে যে পুরো থ্রু আউট মাই ক্লাসেস আমি আপনাদেরকে এই এক্সাম্পলটা দিয়ে আসছি হোয়াট ইজ এসইও, এবং এই এক্সাম্পলটা দিয়েই হচ্ছে আমি এই সার্চ ইঞ্জিন ল্যান্ডের এই ওয়েব পেজটাই আর কি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। দ্যাটস ওয়াই আমি যেহেতু এটাই মানে মোর অফেন আমি এটা ভিজিট করি, এই জন্য গুগল আমাকে বলছে যে ইউ অফেন ভিজিট দিস পেজ। ঠিক আছে, সো কি করতেছে, আমি দেখতেছি গুগলে হচ্ছে এখানে আমার গুগল ফার্স্টে দেখাইছে, ওকে ফাইন। দেন হচ্ছে গুগল কি করতেছে, মানে অনেকে আছে জাস্ট এসইও মিনিংটা কি, এসইও ইজ শর্ট ফর্ম ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সেটাও গুগল বলছে, প্লাস গুগল আরো কিছু আমাকে আরো 3টা আমাকে ব্লগ পোস্টের গুগল দিছে। এবং তারপরে গুগল কি করছে, গুগল হচ্ছে ভিডিওতে চলে গেছে ডিরেক্টলি। ভিডিওতে যে মানে গুগল বুঝাইতে চাচ্ছে এখানে কিন্তু ইন্টেন্টটা ক্লিয়ার না। অর্থাৎ হোয়াট ইজ এসইও লিখে যখন আমি সার্চ করতেছি, আর গুগল কিন্তু শিওর না যে আমি কি ব্লগ পোস্ট খুঁজতেছি, আমি কি ভিডিও খুঁজতেছি, নাকি আমি মানে অন্য কিছু খুঁজতেছি। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই গুগল আমাকে প্রায় অনেক কিছু শো করতেছে। ওকে, সো যখন আপনি কি করবেন, আমি যেহেতু এই লিঙ্কটাই সবসময় ক্লিক করি, দ্যাটস ওয়াই গুগল আমাকে বলতেছে ইউ ভিজিট অফেন। ওকে, আমি এই লিঙ্কটা অফেন যাই, মানে প্রায় ক্লিক করি, এবং এটাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার সার্চ ইঞ্জিনটা কি। দ্যাট মিনস হচ্ছে গুগল বুঝতেছে যে হোয়াট ইজ এসইও লিখে যখন আমি সার্চ করি, আমি নর্মালি ব্লগ পোস্টগুলোই খুঁজি। দ্যাটস ওয়াই গুগল ব্লগ পোস্টে সবার আগে কি করছে, আমাকে শো করছে 1 নাম্বার রেজাল্ট হিসেবে। বাট সামটাইমস আপনি যখন লিখবেন যে হাউ টু মেক এ কেক, how to make a cake,
তখন কিন্তু গুগল আপনাকে ব্লগ পোস্ট শো করা, হ্যাঁ এখানেও ব্লগ পোস্ট দিচ্ছে, কিন্তু চেক করেন এখানে কিন্তু ভিডিও গুগল আপনাকে দিছে যে কিভাবে আপনি মেক করবেন। এবং ইউটিউব কিন্তু গুগলেরই প্রতিষ্ঠান, ঠিক আছে? ইউটিউব হচ্ছে গুগলেরই, গুগল ওন করে ইউটিউবকে। সো বুঝতে পারতেছেন, দ্যাট মিনস ভিডিও। ওকে, সো এই বিষয়গুলোকে আপনাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যেটা হচ্ছে খুবই ইজি, এবং এই টেকনিকটাকে আসলে আমি এটাকে আর কি আমার মতন করে বুঝি যখন আমি করি। দেখেন আমি লিখছি হাউ টু মেক এ কেক, ওকে ফাইন। সো এইখানে গুগল আপনাকে দেখেন উপরে কিছু সাজেস্ট করছে যে হাউ টু মেক এ কেক, হাউ টু মেক এ চকলেট কেক। সো যখনই এটা লিখে সার্চ করছি, দেখেন গুগল আমাকে কি করছে, রেসিপির অনেকগুলো ইউআরএল শো করাইছে। এই যে দেখতেছেন কত সুন্দর সুন্দর স্টার দেয়া, এটা কিন্তু কিসের থ্রুতে হয়েছে, স্ট্রাকচার ডেটা বা স্কিমা মার্কআপ, এভরিথিং উই উইল সি ইন আওয়ার নেক্সট আপকামিং ক্লাসেস। ওকে, সো ডোন্ট ওয়ারি। সো আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। অর্থাৎ একদম যদি অল্প কথায় বলতে চাই যে ইনটেন্টটা আপনি কিভাবে বুঝবেন, আপনি যে কিওয়ার্ডটা জন্য আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে চাচ্ছেন, ওই কিওয়ার্ডটাকে নিয়ে আপনি সিম্পলি গুগলে যান, গুগলে যে সার্চ করেন। সার্চ করা হইলে ইন রিটার্ন গুগল আপনাকে যে রেজাল্টগুলো শো করবে, জাস্ট ওই রেজাল্টগুলো, ওই কন্টেন্টগুলো ভালো করে দেখেন। দেখার পরে ওই সার্চ ইঞ্জিনটা যখনই বুঝে ফেলবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ অ্যান আইডিয়া যে আপনার কি করতে হবে ওই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করানোর জন্য। অর্থাৎ আপনার যে কম্পিটিটরগুলো আছে তাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করেন। আফটার দেন এমন একটা কন্টেন্ট ক্রিয়েট করেন যেটা আপনার কম্পিউটারকে আউট র্যাঙ্ক করার জন্য যথেষ্ট। অলওয়েজ একটা কথা বলি, সামথিং, ইউ হ্যাভ টু সামথিং ব্রিং আউট অফ দ্য বক্স। অর্থাৎ আপনাকে কিছু নতুনত্ব আনতে হবে আপনার কন্টেন্টে। ধরেন যে যে অলরেডি র্যাঙ্কে আছে, ঠিক আছে, ওর সাথে যদি আপনার কন্টেন্ট সেমই থাকে, তাই না, তখন গুগল কেন আপনার কন্টেন্টটাকে প্রিফার করবে ওর আগে? করবে না গুগল, কারণ হচ্ছে ও অলরেডি র্যাঙ্কে আছে এবং ও কি করতেছে, ওর ওই কন্টেন্টটা ভালো সার্ভ করতেছে গুগলের ইউজারদের। সো গুগলের কোয়েশ্চেনই আসে না আপনার কন্টেন্টটাকে র্যাঙ্কে আনার জন্য, কারণ ওর কন্টেন্টের ক্রেডিবিলিটি বেশি, ট্রাস্ট বেশি দেন ইয়োর্স কন্টেন্ট। ওকে, সো আপনাকে কি করতে হবে, ওই কন্টেন্টটাকে যদি আউট র্যাঙ্ক করতে হয়, আপনাকে সামথিং ব্রিং আউট অফ দ্য বক্স, আপনাকে এমন কিছু আনতে হবে যেটা ওই কন্টেন্টটাকে আউট র্যাঙ্ক করে দেবে, আউট প্লেড করে দেবে, ঠিক আছে? অর্থাৎ ওই কন্টেন্টটার যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টগুলোকে আরো সুন্দরভাবে আপনি আপনার পেজে কি করতেছেন, রিফ্লেক্ট করতেছেন, প্লাস আরো বেশি সামথিং ভ্যালু প্রোভাইড করতেছেন, যেটা হচ্ছে আপনার ইউজাররা যদি দেখে আরো বেশি কি করবে, ট্রাস্টওর্থি ইউজার কাছে লাগবে এবং ইউজারদের এক্সপিরিয়েন্স স্যাটিসফ্যাকশন আরো বেশি স্যাটিসফাই হবে। সো এগুলো খেয়াল করতে হবে। তো চলুন, আমরা অনেক কিছু বুঝলাম ইন্টেন্ট নিয়ে, এবং এইগুলো এই টাইপের কথা বলতে হবে, কারণ এইসব কথা না বললে আসলে আপনি এগুলো মনে রাখতে পারবেন না। এবং এই টাইপের কথাগুলা বা এই যে মাঝখানে যে কথাগুলো বলে, এগুলো কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে থাকে। সো চলুন আমরা দেখে নিই যে কি অন পেজ এসইও ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে, এবং এই ফ্যাক্টরগুলোর প্রতিটা আমি ইন ডিটেলসে আজকে আলোচনা করব। সো খাতা কলম নিয়ে বসুন এবং সুন্দরভাবে নোট করে নিন, যাতে পরবর্তীতে আপনি যখন এই রিলেটেড বিষয়গুলোর উপর প্র্যাকটিস করবেন, সুন্দর করে নোটগুলো দেখতে পারেন, এবং যেটা আপনার কি করবে, মেমোরিকে আরো মানে শার্পেন করবে এবং মেমোরিটাকে আপনার আরো ধরে রাখতে সাহায্য করবে। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আপনার অন পেজ এসইও ফ্যাক্টর হলে মানে অন পেজ যে এসইও ফ্যাক্টরগুলো আছে, সবার ফার্স্টে আছে আমরা টাইটেলটাকে দেখি, টাইটেল ট্যাগ। সো টাইটেল ট্যাগ কি, দেখেন এই যে দিস ইজ ইওর টাইটেল ট্যাগ, এই যে বোল্ড করে আমি এটা অনেকবার দেখাচ্ছি এবং আবার দেখাচ্ছি, এগেইন দেখাবো, এবং আপনি এটাকে মেমোরাইজ করে ফেলবেন। সো টাইটেল ট্যাগ হচ্ছে যখন আপনি কোনো কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবেন, গুগল ইন রিটার্ন আপনাকে যে রেজাল্টগুলো শো করবে, সেই রেজাল্টগুলোর মধ্যে দেখবেন প্রতিটা রেজাল্টেই এরকম বড় বড় অক্ষর থাকবে, বোল্ডেড অক্ষর থাকবে, দিস ইজ ইওর টাইটেল ট্যাগ, দিস ইজ ইওর টাইটেল ট্যাগ। অ্যান্ড এই টাইটেলটাকে কি করতে হবে, আপনাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে, যাতে আপনার ইউজাররা যখন এই টাইটেল ট্যাগটাকে দেখে, তখন সাথে সাথে এটাতে ক্লিক করে আপনার যে পেজটা আছে সেই পেজটায় কি করে, সে ল্যান্ড করে। ওকে, কারণ আপনার কাছে 3 থেকে 4 সেকেন্ড সময় থাকবে
আপনার ইউজারকে ইনফ্লুয়েন্স করার জন্য, ইভেন তার থেকে কমও সময় থাকবে। ঠিক আছে? জাস্ট ইউজার কি করবে? গুগলে সার্চ করবে। সার্চ করার পর একটা স্ক্রল করবে, জাস্ট একদম চোখে পড়বে সবার আগে এই টাইটেল ট্যাগটা। যে টাইটেল ট্যাগটা ক্যাচি মনে হবে, ইনফ্লুয়েন্সাল, অ্যাট্রাকটিভ মনে হবে, ইউজার কি করবে? সেই টাইটেলটাকেই কি করবে? ক্লিক করবে। সো আপনার টাইটেলটা খুব সুন্দরভাবে মাস্ট অপটিমাইজ করতে হবে। এবং কিভাবে আপনি আপনার টাইটেলটাকে অপটিমাইজ করবেন সেটা অলরেডি আমার ভিডিও অলরেডি করা আছে, ইন ডেপথ অ্যানালাইসিস করা আছে। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই এটা দেখে নেবেন। তো টাইটেল ট্যাগটাকে আপনাকে দেখতে হবে, এবং টাইটেল ট্যাগের কিছু নিয়ম আমি অলরেডি বলেছিলাম ওই ভিডিওতে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা বেস্ট প্র্যাকটিস সেটা হচ্ছে যে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা আপনার টাইটেলটাকে অবশ্যই রাখার চেষ্টা করবেন, বাট ন্যাচারালি। মনে রাখবেন কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। অর্থাৎ কি চাও, আমি 2-3 বার কিওয়ার্ডটা রাখলে আমি গুগলকে বোঝাইতে পারবো যে আমি এই কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চাই। কখনোই আপনি র্যাঙ্ক করতে পারবেন না, এবং এটা গুগল জাস্ট আপনাকে কি করবে? স্প্যাম কইরা সাইডে রেখে দিব। গুগল আপনি 100-এও আসতে পারবেন না। ঠিক আছে? সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। জাস্ট নরমাল, গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন না, নরমাল রাখেন বিষয়টা, অ্যান্ড ইট উইল বি মোর দ্যান এনাফ। ওকে? সো টাইটেলটাকে কি করবেন? আপনার কিওয়ার্ডটা, প্রাইমারি যে কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ডটা দিয়ে টাইটেলটা শুরু করার চেষ্টা করবেন, এবং সেই কিওয়ার্ডটার সাথে কিছু পাওয়ার ওয়ার্ড রাখবেন, সেই কিওয়ার্ডটার সাথে কিছু নাম্বার অ্যাড করতে পারেন, সেই কিওয়ার্ডটার সাথে কিছু ক্যাচি ওয়ার্ড, অ্যাকশনেবল ওয়ার্ড রাখতে পারেন, যে ওয়ার্ডগুলো কি করবে? আপনার ইউজারদেরকে ইনফ্লুয়েন্স করবে আপনার ওয়েবসাইটে ওই পেজটাকে ক্লিক করার জন্য। সো বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এরপরে মেটা ডেসক্রিপশন, সেম টাইটেলের পরে হচ্ছে আমরা কি করতে পারি? মেটা ডেসক্রিপশন লিখতে পারি। ওকে? সো মেটা ডেসক্রিপশনে যদি আপনি খেয়াল করেন, সেম যে মেটা ডেসক্রিপশনে আপনার আরেকটু বেশি সুযোগ থাকবে, বেশি কি বড় ফ্রেজ লেখার। কারণ টাইটেলটাকে হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে টাইটেল ট্যাগটাকে আপনাকে উইদিন 60 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে, বাট ফর মেটা ডেসক্রিপশন আপনার কে এটার জন্য বেস্ট ক্যারেক্টার হচ্ছে উইদিন 140 to 155 ক্যারেক্টার্স। সো একটু বেশি সুযোগ পাচ্ছেন, একটু বড় সুযোগ পাচ্ছেন। সো এইখানে আপনি কি করতে পারেন? আপনি প্রাইমারি কিওয়ার্ডের সাথে আপনার সেকেন্ডারি কিওয়ার্ডও দিতে পারেন, এলএসআই কিওয়ার্ডগুলো দিতে পারেন। সো এইগুলো দিলে কি হবে? এইগুলো দিলে আপনার মেটা ডেসক্রিপশনটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে, এবং আরো বেশি আপনার টপিকটাকে কি করবে? রিপ্রেজেন্ট করবে। সো অবশ্যই পাওয়ার ওয়ার্ড তো বসাইতে হবে, সিটিএ দিতে হবে, কল টু অ্যাকশন দিতে হবে, এবং যেটাই দিন না কেন মেইন পারপোজ কি থাকবে? যে আপনার ওয়েবসাইটে যাতে ওই লিঙ্কটাই কি করে? আপনার ইউজার ক্লিক করে। দ্যাট মিনস যখনই আপনার পেজটা আপনার ইউজারের সামনে যাবে, যাতে আপনার ইউজার ওই পেজটায় ক্লিক করে। ভাই, আপনার ওয়েবসাইটের ভিতরে না আপনি অনেক ভালো কন্টেন্ট লিখছেন, বা আপনার কন্টেন্টটা পারফেক্ট, আপনার কন্টেন্টটা বেস্ট কন্টেন্ট, আপনি এটা মনে করেন। কিন্তু যদি আপনার কনটেন্টের ভিতরে ইউজার না যায়, অর্থাৎ ওই আপনার পেজটায় ক্লিক করে যদি ইউজার না যায়, তাহলে আপনার ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কনটেন্টটা কত বেস্ট হইলো। ঠিক আছে? সো আপনার কনটেন্টটা যে বেস্ট, এই বেস্টেরও আগে আপনাকে তো আগে ইউজারকে ওই কনটেন্টের কাছে নিয়ে আসতে হবে, তাই না? সো এই নিয়ে আসার কাজটাই হচ্ছে আপনাকে করে দিবে এই টাইটেল আর মেটা ডেসক্রিপশন। সো এটাকে অবশ্যই আপনাকে কি করতে হবে? অপটিমাইজ করতে হবে এমনভাবে যাতে এটা আপনার ইউজারকে ইনফ্লুয়েন্স করতে পারে। একটা কথা, সেই কথাটা হচ্ছে যে টাইটেল ট্যাগ আর মেটা ডেসক্রিপশন কিন্তু ডাইরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর না, ইনডাইরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে অন পেজ এসইওর সব থেকে ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে টাইটেল আর মেটা ডেসক্রিপশন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া কেন? আপনি মাত্রই বললেন এটা হচ্ছে ইনডাইরেক্ট র্যাঙ্কিং ফ্যাক্টর, তাহলে এটা কেন? ওকে, লেট মি এক্সপ্লেইন ইট। ধরেন যে গুগলে আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, সার্চ করলে কি হলো? গুগলে যখন আপনি কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, আপনি প্রথম নাম্বারের রেজাল্টটা কি করলেন? ক্লিক করলেন। ওকে? সো যখনই ক্লিক করবেন, গুগলের কাছে একটা সিগন্যাল যাবে যে ঠিক আছে, এই কিওয়ার্ডটার জন্য এই রেজাল্টটা কি হয়েছে? একটা ক্লিক পাইছে। তো যখন আরেকজন এসে যাবে ওই কিওয়ার্ডটার জন্য ওই রেজাল্টটা ক্লিক করবে, আরেকজন যাবে ওই কিওয়ার্ডটার জন্য ওই রেজাল্টে ক্লিক করবে,
আস্তে, আস্তে গুগল কি মনে করবে যে ঠিক আছে, এই কিওয়ার্ডটার জন্য মনে হচ্ছে যে এই রেজাল্টটায় পারফেক্ট ভাবে ইউজার ইনটেন্টটা ফুলফিল করা হচ্ছে। দ্যাটস ওয়াই ইউজাররা কি করতেছে, এই কিওয়ার্ডটার জন্য এই রেজাল্টটায় বেশি, বেশি যাচ্ছে। তার মানে আমার উচিত এই কিওয়ার্ডটার জন্য এই রেজাল্টটাকেই টপ র্যাঙ্কে শো করা। ক্লিয়ার? আবার ঠিক রিভার্স চিন্তা করেন। আপনি একটা কোয়েরি লিখে সার্চ করলেন, প্রথম রেজাল্টে আপনি কি করলেন? এই হইল। আসলো গুগল আপনাকে 10টা রেজাল্ট দেখালো। আপনি প্রথম রেজাল্টে গেলেন না, আপনি 4 নাম্বার রেজাল্টে গেলেন। আরেকজন আসলো, সে কি করলো, প্রথম রেজাল্টে গেল না, কারণ তার টাইটেল মেটা ডেসক্রিপশন দেখে সে তার মনে হইল না যে সে তার অ্যান্সারটা ওই পার্টিকুলার পেজটা পেতে পারে। দ্যাটস ওয়াই সে কি করলো, সে 4 নাম্বারটায় গেল। তো যখন আস্তে আস্তে 4 নাম্বার র্যাঙ্কিং এ মানুষ বেশি যেতে থাকবে, ক্লিক বেশি পাবে, তখন ঠিক গুগল কি করবে, গুগলের কাছে এই সিগন্যালটা পাস হবে যে ঠিক আছে, এই কোয়েরিটার জন্য আমি টপে যে রেজাল্টটাকে দিছি ওই রেজাল্টটা পছন্দ করতেছে না ইউজাররা পছন্দ করতেছে 4 নাম্বার রেজাল্টটা। দ্যাটস ওয়াই আমাকে তাহলে মনে হচ্ছে যে 4 নাম্বারটাকে আমাকে 1 নাম্বারে দেখানো উচিত এবং 1 নাম্বারটাকে আমাদেরকে আউট র‍্যাঙ্ক অর্থাৎ ডি র‍্যাঙ্ক করা উচিত। ঠিক আছে? সো বুঝেন, এটা কিন্তু ইনডাইরেক্ট র‍্যাঙ্কিং ফ্যাক্টর, বাট এটা কিন্তু কাজ করতেছে ডাইরেক্টলি, অর্থাৎ ম্যানিপুলেট করতেছে গুগল অ্যালগরিদমকে। দ্যাটস ওয়াই আমার মতে টাইটেল আর মেটা ডেসক্রিপশন একদম মানে ডিরেক্টরের যদি উপরে থাকে সেই র‍্যাঙ্কিং ফ্যাক্টর, অর্থাৎ এটা আপনাকে ডিরেক্টলি আপনার র‍্যাঙ্কিংকে কি করবে, ইনফ্লুয়েন্স করবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে হেডলাইন্স। তো হেডলাইন আমরা কিভাবে অপটিমাইজ করব, আমাদেরকে স্ট্রাকচারটা সুন্দর হইতে হবে। আমি বারবার সেম জিনিস, ডিটেল এক্সটেনশনটা আপনি করে নেবেন, অ্যাড টু ক্রোম করে নেবেন। সো দেখেন, স্ট্রাকচারটা আপনাকে খুব সুন্দর হইতে হবে। ঠিক আছে? আপনার স্ট্রাকচারটা একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, একটা হায়ারার্কি মেনটেন করতে হবে। যেমন ধরেন ফার্স্টে আছে H1 ট্যাগ, H1 ট্যাগের আন্ডারে আমরা H2 আনবো, H2 এর আন্ডারে আমরা H3 আনবো, দেন আবার H2 এর আন্ডারে আমরা H3, অর্থাৎ H2 এর আন্ডারে যত আমরা H5 না আনি, H2 এর আন্ডারে যাতে আমরা H4 না আনি, H2 এর আন্ডারে আসবে H3, H3 এর আন্ডারে আসবে H4। থিঙ্ক লাইক দ্যাট, যে আপনি ধরেন যে আপনাদের বাসা হচ্ছে 5ম ফ্লোর, ওকে? 5 তলায় হচ্ছে আপনাদের বাসা আছে এবং আপনার যদি 5 তলায় যেতে হয়, আগে কিন্তু আপনাকে কি করতে হবে, 1 নাম্বার তলায় যেতে হবে। আপনি কিন্তু ডিরেক্টলি 5 নাম্বার তলায় যাইতে পারবেন না। আপনাকে আগে 1 ফার্স্ট ফ্লোর যাইতে হবে, তারপর সেকেন্ড ফ্লোর, তারপরে থার্ড ফ্লোর, তারপরে ফোর্থ, তারপরে 5। ঠিক তেমন আপনাকে এই H1 যে হেডিং গুলো আছে, H1 to H6, আপনাকে H6 পর্যন্ত আসতে গেলে H1 2 3 4 5 এই পুরোগুলো কমপ্লিট করে তারপরে 6 এ আসতে হবে। আপনি একবারে H1 এর পরে H6 এ আসতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো করে। সো এরপরে এটাও কি, এটা একটা অন পেজ এসইও ফ্যাক্টর। অর্থাৎ স্ট্রাকচারটা সুন্দর হলে এটা কি কি করবে, এটা হচ্ছে আপনার ইউজার এক্সপেরিয়েন্স বৃদ্ধি করবে। এটা আপনার যে সার্চ ইঞ্জিনের যে ক্রলার আসবে, সেই ক্রলারকে একটা খুব সুন্দর একটা সিগন্যাল পাঠাবে যে না, ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে অপটিমাইজ, এবং ওয়েবসাইটের হেডিংটাকে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার প্রাইমারি কিওয়ার্ড, এলআইসি কিওয়ার্ডগুলো বসাইতে হবে সুন্দরভাবে, ন্যাচারাল ওয়েতে, যাতে এই তথ্যটা ক্রলারকে পাস করে যে ঠিক আছে, এই ওয়েবসাইটের এই পেজটা, এই কন্টেন্টটা এই কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্ক করতে চাচ্ছে এবং এই কিওয়ার্ডের জন্য খুব সুন্দরভাবে অপটিমাইজ করা এবং এই কিওয়ার্ডের জন্য কি করা, টপিকটাকে খুব সুন্দরভাবে কভার করা হয়েছে। সো আমাকে র‍্যাঙ্ক করে দাও। ওকে, ওকে। সো হেডার ট্যাগ আমরা বুঝলাম, H1 to H6। এবার আমরা আসি হেডলাইন আর হেডার। হেডলাইন হচ্ছে যে আপনার যখন আপনি ওয়ার্ডপ্রেস সাইটে যাবেন, তখন দেখবেন যে উপরে একটা টাইটেল দেয়া থাকে, অর্থাৎ আপনার এসইও টাইটেল থাকে একটা, বাট সাইট টাইটেল থাকে আরেকটা। এই দেখেন, এই যে বড়টা, সব থেকে বড়টা। সো দিস ইজ ইয়োর হেডলাইন। ওকে, সো এই হেডলাইনটা সবসময় আপনার H1 ট্যাগের হয়ে থাকে এবং চেষ্টা করবেন একটা ওয়েব পেজের জন্য একটা মাত্র H1 ট্যাগ দিতে। একটার বেশি আমরা দিব না, দেওয়া যাবে না এমন না, বাট দিব না। বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটাই দেওয়া। বাট আপনার যদি কোনো সময় মনে হয় যে ঠিক আছে, আমার এই কন্টেন্টটার জন্য 2টা সমমানের হেডিং আছে যেটা আমাকে দিতে হবে, তখন আপনি দিতে পারেন। বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি একটা ওয়েব পেজের জন্য একটাই H1 ট্যাগ রাখবেন। H2 ট্যাগ অনেক হইতে পারে, H3 ট্যাগ অনেক হইতে পারে, H4 ট্যাগ অনেক হইতে পারে, বাট H1 ট্যাগ একটাই হবে। সো হেডার ট্যাগের কিভাবে আপনি স্ট্রাকচারটাকে অপটিমাইজ করবেন, আমি একটু আগেই বলে ফেলছি। অবশ্যই আপনার ইউআরএলটাকে কি করতে হবে, ইউআরএলটাও কিওয়ার্ডটা আপনার প্রাইমারি কিওয়ার্ডটা আপনার ইউআরএল রাখতে হবে। মনে রাখবেন, ইউআরএল এর যে ভিডিওটা আমি এগেইন
আমি একটা ভিডিও খুব সুন্দরভাবে করে দিছি কিভাবে আপনি হেডিং ট্যাগ অপটিমাইজ করবেন, কিভাবে আপনি ইউআরএল লিখবেন, কিভাবে আপনি মেটা ডেসক্রিপশন লিখবেন। এভরিথিং আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবং যদি আপনি ডিরেক্টলি আজকের ভিডিওতে এসে যান, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনি ওই ভিডিওগুলো দেখে আসেন, তাহলে আরো বেশি আপনি এই বিষয় সম্পর্কে জানতে পারবেন। এবং ভাই, জ্ঞানের শেষ নাই। আপনি অন্য কারোর ভিডিও দেখতে পারেন, আপনি আরেকজনের ভিডিও দেখতে পারেন, আপনি অনেকের ভিডিও দেখতে পারেন, বাট একটা কথা মনে রাখবেন, তার ভিডিওর সাথে আমার ভিডিও মিলবে না। কারণ হচ্ছে যে সবারই কি পার্সন যেহেতু ইউনিক, সো সবারই কি ইউনিক ইউনিক চিন্তা ভাবনা, ইউনিক ইউনিক থিঙ্কিং থাকতে পারে। সো যখন আপনি এই সবার থিঙ্কিং গুলো দেখবেন, সবার থিঙ্কিং চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার কি হবে, জ্ঞানের পরিসীমাটা অনেক বৃদ্ধি পাবে। সো আমি বলবো, রেকমেন্ড করবো আপনি এটা দেখে নেবেন। সো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি এটা দেখে নেবেন। ইমেজ অল্টারনেটিভ টেক্সট। তো ইমেজ অল্টারনেটিভ টেক্সট গুলো কি কি আর এটা কেন প্রয়োজন? তো এই দেখেন, এই যে একটা ইমেজ, ঠিক আছে, এখন গুগল কিন্তু ইমেজের লেখাগুলো পড়তে পারে না, অর্থাৎ ইমেজটা কি নিয়ে এটা কিন্তু গুগল জানে না। আর এসইওর মেইন কাজই হচ্ছে যে আপনাকে গুগলকে বলা, গুগলের কাজটাকে সহজ করে দেওয়া, যে ভাই আমার কন্টেন্টটা এই নিয়ে, আমার ইমেজটা এই নিয়ে, আমার ইমেজটা এই কথা বলতেছে, এবং তুমি এই টাইপের কথাগুলো যখন আমার অডিয়েন্স গুলো আস্ক করবে, তুমি আমার ওয়েবসাইটটাকে দেখাইও তাদেরকে। সো ইমেজ কি করবে, গুগল ইমেজ পড়তে পারে না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আপনাকে কি করতে হবে, গুগলের জন্য তো কিছু রাখতে হবে, তাই না? ধরেন যে আমরা যেমন দেখতেছি যে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন ল্যান্ডস, গাইড টু এসইও, এভরিথিং আমরা দেখতে পারতেছি, আমরা পড়তে পারতেছি। এটা হিউম্যান পড়তে পারে, অর্থাৎ মানুষ পড়তে পারে, বাট গুগল কিন্তু এটা পড়তে পারবে না। সো গুগলকেও তো কিছু দিতে হবে, পড়ানোর জন্য কি করতে হবে, গুগলকেও কিছু দিতে হবে। তো তখন কি করতে হবে, এই ইমেজের এসে আপনার একটা অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, ঠিক আছে, যেটা এই ইমেজটাকে কি করবে, মানে গুগলকে বলবে যে ঠিক আছে, এই ইমেজটা তাহলে এইটা নিয়ে, এই টপিকটা নিয়ে। সো এর ৩-৪টা বেনিফিট আছে, তার মধ্যে সব থেকে বড় বেনিফিট হচ্ছে যখন আপনি অল্টারনেটিভ টেক্সটটা দিবেন, তখন কি হবে, আপনার একটা সুযোগ থাকবে যে এই যে গুগলের যে ইমেজ সেকশনটা আছে, ওই কোয়েরিটার জন্য গুগলের ইমেজ সেকশনে র্যাঙ্ক করার। সো অনেকে কিন্তু কি আছে, গুগলের ইমেজ সেকশনে ডিরেক্টলি যাই, যে যখন আপনি এটা ক্লিক করবেন, তো আপনি একটা ইমেজ থেকে এটা ক্লিক পাচ্ছেন। সো এটাও কিন্তু একটা অপশন। এবং আমি বারবার বলে আসতেছি যে 2024-এ এসে আপনি যদি শুধুমাত্র অর্গানিক সার্চের উপর ফোকাস করেন, আপনি আসলে অনেকটা পিছাই পড়বেন। আপনাকে 2024-এ এসে আপনাকে যত সুযোগ আছে, ইচ অ্যান্ড এভরি অপরচুনিটিস কাউন্টস, ঠিক আছে। সো আপনাকে প্রতিটা সুযোগ কাজে লাগাইতে হবে, সেটা ওয়েদার it can be image through image optimization, it can be through video uploading, it can be through organic search optimization, news, everything. It can be by sharing on social media. So everything আপনাকে কি করতে হবে, আপনাকে every opportunity কে গ্র্যাব করতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো ইমেজ অল্টারনেটিভ টেক্সট কি জিনিস আরো ইন ডিটেইলস আমরা আপকামিং ক্লাসে আলোচনা করব। এখানে আপনি দেখতে পাবেন বোল্ডেড টেক্সটের চেষ্টা করবেন আপনি আপনার কিওয়ার্ডটা রাখার। বোল্ডেড টেক্সট বলতে কি, একদম সিম্পল বিষয়। এই যে দেখেন, ভিতরে যে বোল্ড যে টেক্সট গুলো আছে, এই যে হোয়াট ইজ এসইও, দেখেন এটা কিন্তু এখানে যখন আমি মাউসটা নিচ্ছি, মাউসটা কিন্তু হাতের মতো চিহ্ন দেখাচ্ছে না, তার মানে এখানে কোনো লিঙ্ক নেই। দ্যাট মিনস এই টেক্সটটাকে কি করা হয়েছে, বোল্ড করা হয়েছে। এবং এই যে দেখেন, আমি এটা কি লিখে সার্চ করছিলাম, হোয়াট ইজ এসইও যখন লিখে সার্চ করছিলাম, তখন গুগল আমাকে এই কি করছে, এই পেজটাকে দেখাইছে। এবং দেখেন, হোয়াট ইজ এসইও লিখে সে বোল্ড করে দিছে টেক্সটটা। দ্যাট মিনস কি, সে গুগলকে বোঝাচ্ছে যে ঠিক আছে, হোয়াট ইজ এসইও, এই কেসটা, এই কিওয়ার্ডটা নিয়ে যাচ্ছে, আমি র্যাঙ্ক করাতে যাচ্ছি এই পেজটা। এবং দেখো, এই কিওয়ার্ডটাকে আমি কি করছি, ন্যাচারালি সব জায়গায় রেখে দিছি, ঠিক আছে। দেখেন, ইউআরএল থেকে খেয়াল করেন, হোয়াট ইজ এসইও, ঠিক আছে। আপনি যদি এই চনটাকে যান, হেডলাইনে হোয়াট ইজ এসইও। সো আপনি যদি আরো বেটার ভাবে দেখতে চান যে হোয়াট ইজ এসইও কতবার লিখছে, আপনি জাস্ট কন্ট্রোল এফ দিবেন, কন্ট্রোল এফ দিয়ে হোয়াট ইজ এসইও দেখবেন, এখানে 4 বার, সে 4 বার লিখছে হোয়াট ইজ এসইও। দেখছেন, কন্টেন্টের ভিতরেও লিখছে, কন্টেন্টের বাইরেও লিখছে। সো এই বিষয়গুলো আপনার কি করতে হবে, আপনার কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই বিষয়গুলো যে আসলে আপনার কম্পিটিটর কতবার লিখছে, কেন গুগল আপনার কম্পিটিটরকে পছন্দ করে, কেন তারা র্যাঙ্কে আছে, এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সো বোল্ডেড টেক্সটও চেষ্টা করবেন আপনার যে এইগুলো আছে, কিওয়ার্ডটা আছে, প্রাইমারি কিওয়ার্ডটা, সেটা রাখার। ইন্টারনাল লিঙ্কিং খুবই আন্ডাররেটেড একটা জিনিস, বাট এটা আপনার কি করবে, এটা আপনার ইউজারের জন্য ইউজার এক্সপিরিয়েন্স বৃদ্ধি করবে, এটা আপনার সাইটের নেভিগেশন ইনক্রিজ করবে, এটা আপনার সাইটের ডুয়েল টাইম ইনক্রিজ করবে। সো হোয়াট ইজ দিস,
আপনার এই যে কথাগুলো বললাম এগুলো কি? আমি সবগুলো এক্সপ্লেইন করব। কনটেন্টটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে কারণ কনটেন্টটাই হচ্ছে আপনার মেইন। আপনি যদি উইথআউট কনটেন্ট আপনি এসইও করতে পারবেন না। আপনার এসইও করার জন্য আপনার কনটেন্ট প্রয়োজন। whether it can be a video content, whether it can be a blog post, whether it can be a image, whether it can be a PDF, everything you need you can optimize through কি ফর হায়ার র্যাঙ্ক। সো আপনি যাই অপটিমাইজ করেন না কেন আপনাকে অবশ্যই একটা কোনো না কোনো কন্টেন্ট প্রয়োজন। সো কন্টেন্ট আপনাকে অবশ্যই দরকার এবং এই কন্টেন্টটা কিভাবে অপটিমাইজ করবেন যেটা বললাম যে শুধুমাত্র কিওয়ার্ড স্টাফ করে দেবেন নো, এটা করা যাবে না। আপনাকে আপনার কন্টেন্টটাকে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে, যেভাবে অপটিমাইজ করলে আপনার কন্টেন্টটাকে ন্যাচারাল মনে হয়, আপনার কন্টেন্টটা আপনার ইউজারের যে কোয়েরিটা আছে সেটাকে স্যাটিসফাই করে, এই জিনিসটার উপর কি করতে হবে, খেয়াল রাখতে হবে। অ্যাঙ্কর টেক্সট, হোয়াট ইজ অ্যাঙ্কর টেক্সট? অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর মানে মোড়ায় দেওয়া, ঠিক আছে? তো এটা আমরা ব্যাকলিঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি আর কি আপনারা এটা ইউজ করে থাকি, বাট এই ক্ষেত্রে যদি আমরা দেখেন অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে যে এই দেখেন, এই যখনই আমি এই ওয়ার্ডটার নিচে গেলাম, গেলে গুগল আমার মাউসের যে কার্সরটা আছে সেটা কি হয়ে গেল, হাতের মতন হয়ে গেল। সো দিস ইজ কল্ড অ্যাঙ্কর টেক্সট। দ্যাট মিনস হচ্ছে আমি যদি এইখানে একটা ক্লিক করি আমাকে কি করবে, আমাকে সে অন্য একটা লিঙ্কে নিয়ে যাবে। এই দেখেন আমাকে সে অন্য একটা লিঙ্কে নিয়ে গেল। সো দিস ইজ অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে যে এই যে অ্যাঙ্করটা, অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো 4 সেপারেট স্টেজেস অফ সার্চ, এটার ভিতরে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটাকে কি করছে, এই ওয়ার্ডটা দিয়ে মোড়ায় দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই অ্যাঙ্কর টেক্সটের কিছু সুবিধা আছে। কি কি সুবিধা ভাইয়া? সুবিধা হচ্ছে যে যেমন ধরেন আমি এই লিঙ্কে না যেয়ে বলতে পারবো যে এই লিঙ্কটা কি নিয়ে কথা বলতেছে। হ্যাঁ, এই লিঙ্কটা হচ্ছে এই সার্চের যে ৪ টা স্টেজ আছে, ওই যে আমি পড়ছিলাম মানে আমরা ক্লাস করেছি যে গুগলের যে কিভাবে গুগল হচ্ছে একটা ওয়েব পেজকে খুঁজে পায়, খুঁজে পাওয়ার পরে ওইটাকে অ্যানালাইসিস করে এবং কিভাবে ওটাকে ইন্ডেক্স করে। অর্থাৎ যে ৪ টা প্রসেস আছে, ক্রলিং, রেন্ডারিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং। র্যাঙ্কিং এর যে ৪ টা প্রসেস আছে সেই প্রসেসগুলো হচ্ছে কি করতেছে এইখানে এই পেজে বলা আছে, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আমরা শিখবো, আরো ভালো করে শিখবো, আপকামিং ক্লাসগুলোতে শিখবো, যেখানে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে কথা বলবো। সো আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার যে কিওয়ার্ডটা আছে, প্রাইমারি কিওয়ার্ডটা আছে, ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে কি করবেন, এটা লেখা রাখার ট্রাই করবেন। কারণ যত তাড়াতাড়ি আপনি আপনার কিওয়ার্ডটাকে রাখতে পারবেন ন্যাচারালি, তত তাড়াতাড়ি গুগল বুঝতে পারবে যে ঠিক আছে এই কন্টেন্টটা মনে হয় এই কিওয়ার্ডটার মাধ্যমে কি করা হয়েছে, অপটিমাইজ করা হয়েছে। এবং কনক্লুশনও রাখার চেষ্টা করবেন। বাট এগেইন যেই সব জায়গায় আমি বলেছি এগুলো সব বেস্ট প্র্যাকটিসেস এবং এই বেস্ট প্র্যাকটিসের মধ্যে আপনি ব্যাড প্র্যাকটিস করতে পারবেন না। ব্যাড প্র্যাকটিসকে কিওয়ার্ড অপটিমাইজ করতে মানে স্টাফিং করতে পারবেন না, ফোর্স করে কোনো কিওয়ার্ড বসাইতে পারবেন না। এভরিথিং এভরিথিং আপনাকে করতে হবে ন্যাচারালি। ওকে, যে ওইখানে ন্যাচারালি বসতে হবে, ন্যাচারালি আপনাকে টাইটেলটাকে বসাইতে হবে, ন্যাচারালি আপনাকে মেটা ডেসক্রিপশনে বসাইতে হবে, ন্যাচারালি আপনাকে হেডলাইনে বসাইতে হবে, ন্যাচারালি আপনাকে আপনার হেডিং স্ট্রাকচারটা সাজাইতে হবে, ন্যাচারালি আপনার কিওয়ার্ডটাকে ইউআরএল এ বসাইতে হবে, ইমেজ অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, বোল্ড টেক্সটও ন্যাচারালি দিতে হবে, ইন্টারনাল লিঙ্ক, কন্টেন্ট, অ্যাঙ্কর ট্যাগস, ফার্স্ট 100 ওয়ার্ডস, কনক্লুশন, সব জায়গায় আপনাকে ন্যাচারালি বসাইতে হবে। অনলি দেন কি করতে হবে, আপনার তখনই হচ্ছে আপনার ওয়ান পেজ এসইও যে আছে সেটা খুব বেস্ট হবে। ওকে, সো বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন এবং কি আমাদের অন পেজ এসইও যে ফ্যাক্টরগুলো আছে এবং আপনি কোথায় অন পেজ এসইও কি বিষয় মাথায় রাখবেন যখন আপনি আপনার অন পেজ এসইওটা অপটিমাইজ করবেন। আশা করি আপনি আজকের ক্লাসটার মাধ্যমে বুঝতে পারছেন এবং এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি সাপোর্ট করতে চান কি করতে হবে জানেন? বলেন তো কি করতে হবে? সাবস্ক্রাইব করে দিয়েন, সাপোর্ট করেন এবং বেল আইকনে একটা ক্লিক করে দিয়েন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পান। কারণ যত তাড়াতাড়ি আপনি নোটিফিকেশন পাবেন তত তাড়াতাড়ি আপনি বিষয়টা সম্পর্কে শিখতে পারবেন এবং তত তাড়াতাড়ি আপনি এটাকে ইমপ্লিমেন্ট করে আর্ন করতে পারবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।